স্বাগত ৭১ চ্যানেলের সাথে আছে মিরাকিব হাসান এবং দর্শক সংবাদ পর্যালোচনা ভিত্তিক এই যে আয়োজন এই অনুষ্ঠান আমরা এখানে মূলত খবরের নানান দিক বিশ্লেষণ করার চেষ্টা করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া তো বটেই, একই সঙ্গে নিউজ পোর্টালে যে সমস্ত খবরগুলো শিরোনাম হয় আমরা সেগুলো জানিয়ে দিই এবং সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করে আমাদের আলোচনার টেবিলে আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সে সমস্ত খবরের গভীরে ঢোকেন এবং আমাদেরকে সেই বিশ্লেষণগুলো জানান। সেই ধারাবাহিকতায় আজ আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক শামসুল আলম নিটন। শামসুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ হাতে অনেকগুলো খবর রয়েছে, এক এক করে সেগুলো আপনার মধ্যে একটু বিশ্লেষণ জানার চেষ্টা করব। এবং বলে রাখি দর্শক, আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি আয়োজনে এবং আমাদের সঙ্গে পর্যায়ক্রমে এই আয়োজনের বিভিন্ন পর্যায়ে অতিথিরা যুক্ত হবেন এবং আমরা সেই অতিথিদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব। বলে রাখি দর্শক, আমাদের সঙ্গে এই ফাঁকে যুক্ত হয়ে গেছেন বিএনপির দলীয় সাবেক এমপি নীলোফার চৌধুরী মনি, একই সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামীর ইউরোপ শাখার মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, তিনি আমাদের সঙ্গে আছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। আমরা শুরুতে আলাপে যেতে চাই এবং অবধারিতভাবে আসলে এই প্লট বরাদ্দে যে দুর্নীতি ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড হয়েছে সেই খবরটি নিয়ে আলাপে যেতে চাই। শামসুল আলম মিটন, নিশ্চয়ই আপনি দেখেছেন এই খবরটা, আজকে সারাদিনই মানে রায়ের পরপরই এটা শিরোনামে ছিল এবং আমরা যতটুকু আসলে রিপোর্টে দেখলাম এবং যতটুকু আইনজীবীদের বক্তব্য শুনলাম, শেখ হাসিনা যে কাজটা করেছিলেন তিনি প্রথমত হলফনামায় তথ্যগুলো মিথ্যা দিয়েছিলেন এবং অভিযোগ আছে সেই মিথ্যা তথ্যগুলো দেওয়ার পর যখন হলফনামাটা তুলে দিলেন সেখানে আসলে তিনি রাজুকের কাছ থেকে বা পূর্বাচলের প্লটের কাছ থেকে কোনো আবেদনই করেননি, কিন্তু নিয়ম হচ্ছে পূর্বাচলের প্লট নিতে গেলে আবেদন করতে হবে। আবেদনের পর সেই পূর্বাচলে প্লট যখন বরাদ্দ হবে, বরাদ্দের জন্য তখন বলতে হবে যে আমারটা আমাকে বুঝিয়ে দেন। তিনি যেটা করেছিলেন, তিনি কোনো আবেদন করেননি, কিন্তু নিজেরটা বুঝে নিতে চেয়েছিলেন, নিজের সন্তানদের কথাও বলেছিলেন যে তারও প্লট লাগবে এবং রাজুক পাশাপাশি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে ব্যবহার করে কাজটা হয়েছে। যেটা আসলে জানতে চাই আপনার কাছে, মানে যে প্রক্রিয়ায় কাজটা হলো সেই প্রক্রিয়া শুধু শেখ হাসিনা কেন, যে কোনো ক্ষমতাবান যারা আসলে নিজেদের উদ্দেশ্যটাকে খুব বাজেভাবে ব্যবহার করবেন তারা সবাই তো সুযোগটা নেবেন। কারণ দেখেন এখানে প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করা হয়েছে এবং প্রতিষ্ঠানে যারা দায়িত্বে ছিলেন তারা নিজ দায়িত্বে কাজটা করেছেন। মানে আইনের গলদটা দেখেন কিনা, যদি আদালত এটা পর্যবেক্ষণে বলেছে। আইনের গলদের চেয়ে অনেক বেশি গলদ হচ্ছে রাজনীতির গলদ। আমাদের রাজনীতিকরা অন্যায় আর অবৈধ ক্ষমতা প্রয়োগ ইত্যাদি করে ভাবেন যে আমাকে কখনো হয়তো এর জন্য জবাব দিতে হবে না। তারা ভুলে যান যেই অস্ত্রটি অথবা যেই সামগ্রী আপনি কিনেছেন ক্ষমতার অপব্যবহার করে অথবা অন্যকে শায়েস্তা করার জন্য, প্রকৃতি বড় নির্মম এবং তারা যে রুল অফ নেচার যেটা প্রত্যেকের উপর প্রযোজ্য, অতীতে বহু ঘটনা থেকে তারা কিন্তু কিছু শেখেন না। শেখ হাসিনাকে বহুবার আমরা বলতে শুনেছি যে তার নেবার কিছু নেই, তার শুধুমাত্র তিনি দিয়েই যাচ্ছেন এবং তার ঢাকা শহরে কোনো বাড়ি নেই, তার কিছু নাই। তার যে বাড়িঘর ছিল ৩২ নম্বরে যে বাড়িটি, সেই বাড়িটি তিনি জাদুঘর করে দিয়েছেন। তো ইত্যাদি ইত্যাদি বহু কথা শোনা গেছে। তার পরিবার কখনো কোনো ধরনের কিছু করেনি। ৯৭ সালে তিনি ১ টাকায় গণভবন নিয়েছিলেন এবং তিনি তখনও বলেছিলেন তার ঢাকা শহরে থাকার কিছু নাই, কোনো সম্পদ নাই। আজকে যখন প্লটের কেলেঙ্কারি, শুধু প্লট একটা দুটো নয়, একেবারে বাল্ক অফ প্লটস আর কি, হ্যাঁ, তো এইটা যখন সব কিছু বেরোলো এবং বেরোলো যে তিনি আবেদনই করেন নাই, কিন্তু পরবর্তীতে তিনি সেগুলো তার সম্পদ হিসেবে করায়ত্ত করেছেন। শুধুমাত্র রাজুকের প্রপার্টি নয়, ঢাকার বাইরে তার টিউলিপের যে নামে যে প্রপার্টিগুলো আছে, আমরা এর ইমপ্লাইড মিনিং অ্যান্ড ডাইরেক্ট মিনিং দুটাই বুঝতে কারো কোনো অসুবিধা হয় না যে এই সম্পদগুলো কোথা থেকে আসলো এবং এই অবৈধ সম্পদ তিনি কিভাবে অর্জন করলেন। কারণ তার যে সরকারি বেতন ভাতা তা দিয়ে কিন্তু এত সম্পদ হওয়ার কথা নয়। সবচেয়ে বড় কথা ৮৩২ ভরি সোনা, ৮৩২, আপনি বাজার দরে যদি চিন্তা করেন বর্তমানে ২ লাখ টাকা করে, যদিও তিনি যখন এই সম্পদের কখন কখন ক্রয় করেছেন আমরা তো জানি না, তখন হয়তো এর মূল্য আরো অনেক কম ছিল। ২০০৯ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলের নতুন শহর প্রকল্পে নিজের এবং নিজের পরিবারের অন্য সদস্যের নামে ৬টা প্লট বরাদ্দ নেন, প্রতিটা আয়তন ছিল ১০ কাঠা করে। জি, ২০০৯-এ ১০ কাঠা করে প্লট নেওয়া এবং সেটি একটা দুটো নয়, পরিবারের সদস্যদের বাল্ক অফ, আমি যেটা বলছি, অর্থাৎ একটা ব্যক্তি এবং একটা পরিবার
আমি সাধারণ মানুষের কথা যদি বলি তাহলে বলি লোভী এবং স্বার্থগৃন্দ, মানে খুবই জটিল শব্দ, অত্যন্ত নিচু মানের মানসিকতা ছাড়া এইভাবে কেউ লুটপাট করতে পারে না। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে তার অনেক মন্ত্রীদের বিরুদ্ধে কিন্তু মিডিয়া খবর প্রকাশ করেছে। যদিও আমি সাংবাদিক হিসেবে মিডিয়াকে সাপোর্ট করছি তা নয়, শুধু মিডিয়া অনেক কিছু প্রকাশ করতে পারেনি, কিন্তু অনেক কিছু প্রকাশ করেছে, এটি সত্য। কিন্তু এই খবরটি তখন মিডিয়া যে জানতো না তা কিন্তু নয়, কারণ রাজুক যখন এই ঘটনাগুলো ঘটায় তখন সব কিছু কিন্তু গোপনীয় ভিত্তিতে হয় না। যখন গহনা রাখা হয় তখন এটি কিন্তু গোপনীয় ভিত্তিতে হয় না, কারণ এর মধ্যে অনেকগুলো পেপার ওয়ার্ক আছে, অনেকগুলো সেকশন জড়িত। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে এই ভিভিআইপি ফাইলগুলো কোথাও না কোথাও আটকে রাখে, এবং সেটি অবশ্যই সিন্দুক নয়। তো আমি যেটা মনে করি যে এই খবরগুলো প্রকাশ করা সম্ভব ছিল না, কারণ শেখ হাসিনার আমলটিকে আমরা দেখেছি ট্রিনিটি তত্ত্ব, ক্রিশ্চিয়ানিটিতে একটা কথা আছে, সেটি হচ্ছে যে আপনি শুধু একটা জিনিস বিশ্বাস করতে হবে, সেটা হচ্ছে ট্রিনিটি। সেই ট্রিনিটি হচ্ছে যে মাদার, সান অ্যান্ড হলি গোস্ট। হলি গোস্ট বলা হয় হযরত ঈসা আলাইহিস সালামকে, আপনারা জানেন। তারপরে মাদার, মাতা মেরি, আর সন্তান হচ্ছে ঈসা। এই তিনজনের ব্যাপারে আপনাকে বিশ্বাস রাখলেই আপনি একজন পারফেক্ট খ্রিস্টিয়ান। তো হাসিনার আমলে এই ট্রিনিটি তত্ত্ব আমরা দেখেছি। তিনি নিজে, তার সন্তান, ছেলে জয় এবং তার বাবা, এই তিনজনকে বাদ দিয়ে এই টেলিভিশনেও বহু খবর আমি দেখেছি সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে। তার মানে এই ট্রিনিটির আড়ালে কি পরিমাণ সম্পদ, যেমন ৭৫ 15ই আগস্টের পরে, এরপরে যখন তিনি সম্পদ বুঝে পান, তখন সেখানে মুকুট থেকে, সোনার মুকুট থেকে শুরু করে শতশতপরি সোনা, তারপরে দানা এবং বিদেশি যে মুদ্রা, এই সব কিছু পাওয়া গিয়েছিল, এবং সেগুলো তখনই পত্রিকায় ছাপা হয়েছে ৭৬ সালেই। হ্যাঁ, ৭৫ সালের সম্ভবত আগস্ট সেপ্টেম্বর মাসে। আপনি খুব চমৎকার করে শুরুটা করেছেন যে গলতটা আমাদের রাজনীতির মধ্যে, এবং আপনি বলছিলেন মিডিয়ার কথা একটা ছোট্ট করে বলে রেখে, আজকে যখন শাস্তি ঘোষণা করা হয় তখন বিচারক এই মামলার পটভূমি তুলে ধরে তিনি বলছিলেন যে প্লট দুর্নীতির বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে উঠে আসে, এবং মিডিয়া যে চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করে এই মামলার মাধ্যমে আমরা সেটা দেখলাম, সেটা আরও একবার প্রমাণ হলো। আপনাদের এই রিপোর্ট না থাকলে দুদক কখনোই এই মামলা করতো না, পত্রিকা রিপোর্টের আলোকেই দুদক পদক্ষেপ নিয়েছে। তার মানে এটা সাংবাদিকতারও একটা অর্জন বলা যেতে পারে। আমি এটা নিয়ে আর একটা দীর্ঘ করবো, আমি একটু কথা বলে আসি নীলোফার চৌধুরী মনি আপনার সঙ্গে। দেখুন, আমরা তো কথা বলছি শেখ হাসিনার প্লট দুর্নীতি নিয়ে, কিন্তু আমরা দেখেছি সে সময় এই প্লটের ব্যাপারটা এমন হয়ে গিয়েছিল যেটা একটা পুরস্কার। নানাভাবে কোনোভাবে যদি আস্থাভাজন হওয়া যায়, কিছু একটা করা যায়, তাহলে এই প্লট পাওয়াটা একটা সুখবর হিসেবে তার কাছে আসবে। মানে ধাপে ধাপে আইনের আওতায় সেগুলো তো আসা উচিত। কি বলবেন? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন শুভেচ্ছা, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, এটা দুঃখজনক। আমরা অনেক বছর বলেছি, এই 15.5 বছর আমরা টানা বলে গিয়েছি যে শেখ হাসিনা কেমন করে দুর্নীতি করতে পারে, কিন্তু আমাদের কথা সেই যাদের সাথে আমরা টকশো করতাম তারা তো হাস্যরসে পরিণত করতো। তাদের নেত্রী, তাদের প্রধানমন্ত্রী ফেরেস্তা, উনি দুর্গা দেবীর মতো 10 হাত, প্রত্যেকটা মানুষ বলতো আমাদের নেত্রী করেছে, মানে প্রতিটা সেক্টরে সবকিছু করেছে। আর উনি বলতেন যে কথাটা লিটন বললেন, উনি বলতেন শূন্য আমি, রিক্ত আমি, নেবার কিছু নাই। এই যে নেবার কিছু নাই, এই যে কারিগরি এখন বের হচ্ছে, এই বের হওয়ানো আরো আগে বের হতে পারতো। যে কথাটা আপনি বললেন যে সাংবাদিকরা লিখেছে বলে, তো সাংবাদিকদের কি আপনার 1.5 বছর লেগে গেল তাদের ওই আস্থার জায়গাটায় ফেরত আসার জন্য? আমরা ভল্ট খুলতে দেখলাম গত একদিন আগে, সেইখানে আমরা যত সোনাদানা পেলাম। একটা সময় ছিল বিএনপির, আমি আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখেছি বিদেশ থেকে যে যিনি বা যারা কোনো গিফট করতেন ওটা রাষ্ট্রীয় কোষাগারে জমা হতো। ওখানে আমরা নৌকা টোকাও দেখলাম যে ওই জিনিসগুলো আছে। তো আরো হয়তো বিদেশ থেকেও দিয়েছে, সে তো কোনো কিছুই কাউকেই কোনোদিন দেন নাই। আপনি দেখেন যে এইখানে আমি একটা কথা, নিজের কথা আমি খুব একটা বলি না, বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, তারপরও আমি কথাটা আসলো তাই বললাম। আপনার প্লটগুলি নিয়ে যখন এত কথা হচ্ছিল, আমি নবম জাতীয় সংসদের একজন সংসদ সদস্য ছিলাম, আমার সাথে আমার কলিগরাও ছিল, কয়েকজন নারীও ছিলেন। তারা, আমরা যাদের আমাদের ঢাকায় কোনো নিজের নামে কোনো সম্পত্তি ছিল না, আমরা কিন্তু ওই রুলস অ্যান্ড রেগুলেশনে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম ডিআইটির সার্কুলারের পরিপ্রেক্ষিতে। এবং ওখানে আপনি জানেন যে
সংসদ সদস্যরা প্লট পায় এইভাবে, তাদের প্লটের লটারি হয় না। তাদের যদি জায়গা সম্পত্তি ঢাকায় না থাকে তারা এমনিতেই পেয়ে যায়। আমরা শুনেছিলাম যে আমরা পেয়েছি, তো আমরা পেয়েছি। এর মধ্যে সংসদের অধিবেশন চলছিল, অধিবেশনে খুব কাদা ছোড়াছুড়ি তো আগে হতো, এটা তো বলার অপেক্ষা থাকে না। তারা যখন বাজে কথা বলছিল, 2-4 জন আমাদের কলিগ বাজে কথার উত্তর দিতে বাধ্য হয়েছিল। সে বাধ্য হওয়ার পরে দেখা গেছে আমাদের সবার নামে আপনার যে প্লটগুলো ছিল সব ক্যান্সেল করে দিয়েছিল। আজকে পর্যন্ত ওইখানে ওইভাবেই জমা আছে। আমি অন্তত পক্ষে ওই 4-5 বছর আর কখনোই যাইনি। আমি জানি যে এই শেখ হাসিনা, এই ফ্যাসিস্ট, তার কাছে কতটুকু কি পেতে পারে জাতি, এবং জাতি যদি না পায় বিরোধী দল তো আরো পাবে না। তো এই যে তার যে সহিংসতা, তার যে নৃশংসতা, অন্যদের জন্য যেভাবে ছিল, নিজের জন্য নিজে যত কথাই বলুন না কেন, নিজের জন্য কিন্তু তা ছিল না। নইলে একটা মানুষের এত কিছু পাওয়ার পরে, 3 টার্ম যেমনে খুশি তেমনে নাচর মতো সাজর মতো নির্বাচনগুলো করেছে। কখনো নিশিরাতের নির্বাচন, কখনো বিনা ভোটের নির্বাচন, কখনো আমির নির্বাচন। তারপরে বাংলাদেশটাকে সে নিজের মতো করে আমি এটা করেছি, এটা আমার ছাড়া কিছু বলে নাই। আমরা থেকে কখন উনি আমিত্বের বরণ করেছিল আমরা বুঝতেও পারি না। এখানে কি আপনি একটু ধারণা দেবেন, এখানে কি আপনি একটা ছোট ধারণা দেবেন আমাদেরকে, যে ধরুন যেই হলফনামা দেওয়া হলো, হলফনামাটি ভুল, সেখানে কোনো সাক্ষ্য ছিল না, নোটারিটি যেটা হয়েছে সেটা সত্যায়িত হয়নি, কিন্তু জিনিসটা অ্যাকসেপ্ট হয়ে গেল। মানে যে কালচারটা, আপনি কালচারের মধ্যে সমস্যাটা দেখেন কিনা, যেখানে ক্ষমতা দিয়ে সবকিছু বদলে দেওয়া যায়? আমি নিজেই তো আপনাকে বললাম যে সাংবাদিকরা 1.25 বছর পরে অনেক কিছু ওয়াকেভাল করছে বা করলো, তাও অনেক দ্বিধাদ্বন্দ্বে। তো এই যে কালচারটা, আপনার প্রশাসনিক কালচার, 10.5 লক্ষর মতো প্রায় আপনার সে 15.5 বছরে নিয়োগ করেছে। সেই নিয়োগের মানুষগুলো তার কথা বলেছে। সে কি যতটা না আপনার মনে পড়ে, স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন যে অজু করে কসম করে কোরআনে হাত রেখে আপনারা নিজের দলের লোকদেরকে চাকরি দিবেন, টাকা খান যাই খান, নিজের দলের লোকদের চাকরি দিবেন। সেই মানুষগুলো কোনো কিছু বলবে না, এটা কালচারে দাঁড়াবে। যেমন ভোট, একজন আমলা যখন রাতের অন্ধকারে ভোর রাতে মানুষ নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আর তারা তখন ভোট জালিয়াতি করে, যখন করে তখন তার কাছে এই জায়গা জমিটা খুবই মামুলি, খুবই মামুলি। এর পেছনে দেখেন আরো অনেক 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 জিনিস আছে যেগুলো রাষ্ট্রের জন্য, যেগুলো জাতির জন্য, যেগুলো এই সার্বভৌমত্বের জন্য চরম হুমকি ছিল। যেটা আপনার মনে আছে, আপনার প্রধানমন্ত্রী পাশের দেশে যেয়ে বলেছে ভারত মনে রাখবে আমি যত কিছু দিয়েছি, আমি যা দিয়েছি ভারত মনে রাখবে। সেই ভারত মনে রেখেছে বলেই ফাঁসির আসামিকেও ভারত দিতে অস্বীকৃতি জানিয়েছে। ভারত মনে রেখেছে বলেই তার জায়গায় সে ছাই দিয়েছে। বন্দি বিনিময় চুক্তি থাকার পরেও ভারত দিতে অস্বীকৃতি জানাচ্ছে। এই জায়গাটায় আমি বলতে চাই যে আমাদের চুলচেরা হিসাব করে কোনো কিছু বিপদে পড়ে, ওই যে আপনার দুদক বিপদে পড়লো আর তুলে নিল, এইখানে যারা মামলাগুলো পরিচালনা করছে, যা কিছু করছে, তাদের কিন্তু সিংহভাগ এখনো কিন্তু ওই আওয়ামী দূষররাই পরিচালিত করছে। আচ্ছা, এই জায়গাটাই আসলে আপনার কাছ থেকে আমরা অ্যাড্রেস করলাম এবং আপনি খুব চমৎকার করে তুলে ধরলেন। আমি এখানে ব্যারিস্টার আবু বকর মোল্লা আপনার সঙ্গে আরও কিছু কথা বলবো, যেহেতু 12টা বেজে গেছে, একটা শিরোনাম দর্শকদেরকে জানাতে হবে। বিরতি থেকে ফিরে এসে নিশ্চয়ই আপনার সঙ্গেও এটার একটু কথা বলবো। দর্শক, আপনারা আছেন 71 জানালে, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সঙ্গে থাকবেন। শামসুল আলম লিটন, আপনিও কিন্তু যুক্ত হতে পারেন এই আলাপে। আমরা আসলে একটা খবর দেখছিলাম জনাব ব্যারিস্টার আবু বকর মোল্লা, যে খুলনা 1 আসনে হিন্দু ভোটার অধ্যুষিত এলাকা আমরা জানি, এবং সেখানে জামাত ইসলামীর একজন সনাতন ধর্মাবলম্বীকে প্রার্থী হিসেবে দিচ্ছেন, এমন একটা খবর বেশ আলোচনা তৈরি করেছে। সম্ভাব্য প্রার্থী যিনি, তার নাম কৃষ্ণ নন্দী, এবং কৃষ্ণ নন্দীর সঙ্গে আমরা কথা বলেছি। তিনি বলেছেন দল তাকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে, এবং যারা ভোটার আছেন তাদের সঙ্গে কথা হয়েছে। যেহেতু এখন আসলে আগের নির্বাচনগুলো চাইতে এই নির্বাচনটা একটু আলাদা, এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন, প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে, তারা আসলে রাজনীতির খবর খুব ভালোও রাখছেন, এবং ভোটাররাও তখন বলছেন যে হিন্দু প্রার্থী দিয়ে আসলে জামাত একটা কৌশল করছে ভোট নেয়ার জন্য, এবং স্থানীয় বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এটি জামাতের দলীয় আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। এখন জামাত ইসলাম একটা রাজনৈতিক দল, তারা কাকে মনোনয়ন দেবে এটা একান্তই তাদের সিদ্ধান্ত। সেই ব্যাখ্যাটা একটু জানতে চাই, যেহেতু আলোচনাটা তৈরি হয়েছে। জি, ধন্যবাদ।
খুলনা যে আসনটির মনোনয়নের কথা বলেছেন হিন্দু ভদ্রলোককে দেওয়ার ব্যাপারে, জি, এই ব্যাপারে জামাত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি, না এখনো দেয়নি। সুতরাং জামাত আনুষ্ঠানিকভাবে ঘোষণাটি দেওয়ার আগ পর্যন্ত এই ব্যাপারে আমি ফর্মাল কোনো কথা বলতে অপারগতা পোষণ করছি। হাউএভার, আমার ব্যক্তিগত অবস্থান থেকে আমি বলছি যে জামাত প্লুরালিজমে বিশ্বাস করে। ইন পলিটিক্স জামাতের আমির লন্ডনে বলেছেন এবং ইন্টারন্যাশনাল মিডিয়াতে বলেছেন, উই আর নট গোয়িং টু ডিভাইড দ্য কান্ট্রি বেসড অন জেন্ডার অ্যান্ড রিলিজন। ধর্ম ও লিঙ্গের ভিত্তিতে আমরা রাষ্ট্রকে পৃথক করব না, ভাগ করব না। এবং উনি আরো বলেছেন যে এভরি সিটিজেন্স অফ দ্য কান্ট্রি উইল বি দ্য ফার্স্ট ক্লাস সিটিজেন্স। এখানে কেউ ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এই বিভাজনটি থাকবে না। সুতরাং আমরা ইনক্লুসিভ মেসেজ আসতেছে, বোধহয় সাউন্ডটা ওভারল্যাপ হচ্ছে, একটু ভেতর থেকে যদি ঠিক করা হয়। জি, আপনি বলুন আবু বকর মোল্লা। জি, আমি যে কথাটি বলছিলাম, আমরা ইনক্লুসিভ পলিটিক্স বাংলাদেশে এক্সারসাইজ করব। জামাত আমির এটি ঘোষণা দিয়েছেন, এন্ড ইনক্লুসিভিটির অংশ হিসেবেই আমরা বিভিন্ন জেন্ডার, ধর্মভিত্তিক বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধিত্বদেরকে নিয়ে একটি ইলেকশন করতে চাই, অথবা রাষ্ট্রে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই। আমরা যে কথাটি বলছি, আমরা রাষ্ট্রকে ধর্ম এবং লিঙ্গের ভিত্তিতে পৃথক করব না। এবং দেখুন, ইসলাম সকল নাগরিকের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। ইসলাম জোরপূর্বক কারো উপর তার আদর্শ চাপিয়ে দিতে চায় না। হ্যাঁ, প্রত্যেকটা রাষ্ট্রের একটি আদর্শ থাকে, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির আদর্শ থাকে। আমরা জামাত ইসলামী ইজ এ ডেমোক্রেটিক মডারেট পলিটিক্যাল পার্টি রুটেড ইন ইসলামিক ভ্যালুস। এইটা হচ্ছে আমাদের রাজনীতি। এটি করতে যে আমাদের এই আদর্শের সাথে যারাই একমত হবেন, ভিন্ন ধর্মের যারা রয়েছেন, তারা এই দেশেরই নাগরিক, তারা বিএনপিকে সমর্থন করতে পারে, তারা অন্য দলকে সমর্থন করতে পারে, তারা জামাতকেও সমর্থন করতে পারে। জামাত ইসলামের পলিটিক্সের একটা পার্টিতে সকল মূলনীতি নিয়ে কাজ করে না, অথবা সকল মূলনীতির জন্য সমানভাবে কাজ করে না। সুতরাং যারা মনে করবে যে তাদের চিন্তা চেতনার সাথে জামাত ইসলামীর মৌলিকভাবে যে রাষ্ট্রীয় ব্যাপারগুলো রাষ্ট্রের জন্য প্রয়োজন, যেমন সুবিচার, এই প্রশ্নে তো আপনি হিন্দু না মুসলমান এই ব্যাপারে আপনি যে কোনো পয়েন্ট বললেন তাতে কোনোটাতে আসলে কোনো দ্বিমত থাকার কথা না। যেমন এখানে কোনো ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থাকবে না, সাম্যতা থাকবে, এখানে কোনো রকমের ধর্মীয় ভেদাভেদ থাকবে না, এখানে সবাই সহ অবস্থানে থাকবে। এবং আপনি যেটা বললেন সুবিচার, সবটাই আসলে প্রত্যাশিত। খুব চমৎকার করে আপনি বলছিলেন। এবং জামাতে আমির তিনিও বলেছেন যে মুক্তির সময় যদি জামাত কোনো অপরাধ করে থাকে তার জন্য নিঃস্বার্থ ক্ষমা চায়, তিনিও বলেছেন। এগুলো আসলে আশাবাদ তৈরি করে। কিন্তু কখন আসলে হতাশ হতে হয় যখন আমরা দেখি শীর্ষ কর্মকর্তারা বা শীর্ষ নেতারা বলেন যে খবরদার, আমি শাহজাহান চৌধুরী, আমাকে যারা চেনে না তারা এখনো মাটির নিচে বসবাস করে। এই বক্তব্যগুলো তো একটা ভুল ন্যারেটিভ দেয়। কিছুদিন আগে আমরা এটাও শুনেছি যে কোনো হাঙ্কি পাঙ্কি এরকম চলবে না। এই শব্দগুলো আসলে কেন শুনতে হয়? মানে পুরো সাংঘর্ষিক মনে হয়। জনাব শামসুল আলম, এটা আপনি যুক্ত করতে পারেন। জি, আমি ধন্যবাদ ব্যারিস্টার আবু বকর মোল্লা। আমি রেসপন্ড করলে মনে ভালো ছিল। হ্যাঁ প্লিজ, আপনি বলেন তারপরে যাব। জি জি, দেখুন, হাঙ্কি পাঙ্কি উনি যে শব্দটি বলেছেন এটি তো একটি ইংলিশ শব্দ। লিটন ভাই যে দেশে মেইনলি থাকেন আর আমি যে দেশে থাকি, হাঙ্কি পাঙ্কি মানে খুব ফ্রিকুয়েন্টলি ইউজ হয়। অর্থাৎ এইটি নিয়ে খুব না, এটা নিয়ে বলা কিছু নাই, এটা নিয়ে বলা কিছু নাই, কিন্তু যখন ঘি আমাদের লাগবে ওটা। হ্যাঁ, উনি দেখেন, রাজনৈতিক নেতারা রিটোরিক ব্যবহার করেন। আমি মনে করি এটি রিটোরিকের অংশ। অর্থাৎ উনি বুঝাচ্ছেন যে গণভোট আমাদের জন্য ঘি, এই ঘি আমাদের লাগবে। সুতরাং একজন রাজনীতিবিদ হিসেবে এই ধরনের হিউমার সংশ্লিষ্ট রিটোরিক উনি ব্যবহার করাটাই আমি মনে করি স্বাভাবিক। কিন্তু জামাত সম্পূর্ণ একদম খুব স্মার্ট একটা রাজনীতি করে জামাত, কিন্তু তখন আসলে রিটোরিক ব্যাপারটা কেন চলে আসবে? এটা তো পুরনো রাজনৈতিক একটা ধরনের মধ্যে চলে যায়। উনি ইংলিশ শব্দ ব্যবহার করেছেন। আমি জানি না এই শব্দটার নেগেটিভ কি কনোটেশন আছে। লিটন ভাই এখানে আছেন, আমরা লন্ডনে ফ্রিকুয়েন্টলি এই শব্দটা ইউজ করি। এই যে এটা এই খবরটা যে এটা যে খবরদার, আমি শাহজাহান চৌধুরী, আমাকে যারা চেনে না তারা এখনো মাটির নিচে বসবাস করে। জি জি, আমি এটি ব্যাখ্যা দিচ্ছি। দেখুন, শাহজাহান চৌধুরীর বক্তব্য বিষয়ে জামাত ইসলামী ওনাকে শোকজ করেছে,
ওনার কাছে জবাব প্রত্যাশা করেছে। এবং জামাত আরো বলেছে শাহজাহান চৌধুরীর বক্তব্য এটি ওনার নিজস্ব বক্তব্য, জামাতের বক্তব্য নয়। অর্থাৎ জামাত হ্যাজ as a political party distance itself from his পলিটিক্যাল রিটরিক। ওইখানে যে ঘটনাটি ঘটেছে যে একটি জায়গাতে মানে সাতখানের একটি জায়গায় প্রতিনিধি পলিটিক্যাল পার্টির লোকজন জামাত ইসলামের মহিলা কর্মী অথবা শিবিরের লোকজনদের এই পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করতে সুযোগ দিচ্ছিলেন না। তো স্বাভাবিকভাবে উনি হয়তো মানে এটার প্রতিবাদ করতে যে এই কথাটি বলেছেন, হ্যাঁ উনি আরেকটু ডিপ্লোম্যাটিক্যালি সুন্দরভাবে জামাত যেই মডারেট পলিটিক্স করে সেভাবে বললে ভালো ছিল। জামাত এজ এ দল এটা প্র্যাকটিস করে না এবং এর জন্য ওনাকে শোকজ করেছে। আপনি আপনার জায়গা থেকে স্পষ্ট করেছেন, যদি কিছু যুক্ত করেন। না, মোল্লা ভাই অনেক সুন্দর করে বলেছে। এখন কথাটা হচ্ছে যে আসলে পশ্চিমা জগতের যেই পার্লামেন্টেও অনেক দারুণ দারুণ শব্দ ব্যবহার হয়, যেটাকে বাংলা ট্রান্সলেশন করলে প্রথম শ্রেণীর জঘন্য এবং বিশুদ্ধ গালি হিসেবে এটা আমাদের সমাজে চিহ্নিত হতে পারে আর কি। তো এটা ইসলামিক ভ্যালুজের সঙ্গে যায় কিনা, যেহেতু আপনার পার্টি ইসলামিক ভ্যালুজের ভিত্তিতে করে, এবং স্পেশালি কৃষ্ণনন্দী, মিস্টার কৃষ্ণনন্দী তিনি প্রথম হিন্দু নন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন সিনিয়র প্রফেসর সায়েন্স ফ্যাকাল্টির, আমি ভুলে গেছি। উনি কিন্তু জামাত ইসলামের রাজনীতির সঙ্গে আমি 80-90 দশকে, এখন তিনি মারা গেছেন, তো ছিলেন। অনেক হিন্দুই জামাত ইসলাম করেন, অনেক মুক্তিযোদ্ধা জামাত ইসলাম করেন, সেটা অন্য কথা। কিন্তু হিন্দু ধর্মের যিনি প্রার্থী থাকবেন উনি কি ইসলামিক ভ্যালুসকে কিভাবে, এখানে কোনো কনফ্লিক্টিং হয় কিনা, আমি মানে জাস্ট এটা জানার জন্য মোল্লা ভাইয়ের কাছে। না, এটা কনফ্লিক্টিং কেন হবে? দেখুন, আমরা রাষ্ট্রে সুবিচার প্রতিষ্ঠা করতে চাই, আমরা করাপশন ফ্রি একটি সোসাইটি অ্যান্ড স্টেট প্রতিষ্ঠা করতে চাই, আমরা রুল অফ ল এস্টাবলিশ করতে চাই, আমরা হিউম্যান রাইটসকে প্রমোট করতে চাই, আপহোল্ড করতে চাই। ফান্ডামেন্টাল এই ব্যাপারগুলোতে যদি বাংলাদেশে একজন নাগরিক জামাতকে সহযোগিতা করে জামাতের সাথে একসাথে কাজ করতে চায়, আমরা তো তাকে বলতে পারি না যে আপনি আমাদের রাষ্ট্রের এই মৌলিক গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি আমাদের সাথে রাজনীতি করবেন না। এটা তার রাজনৈতিক অধিকার, এটা তার নাগরিক অধিকার। এবং আমি মনে করি জামাত ইসলামী দেশের প্রত্যেকটি নাগরিককে তার ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে এই মৌলিক ব্যাপারে একসাথে রাজনীতি করার জন্য একটি প্ল্যাটফর্ম করার সুযোগ দেওয়া উচিত, একসাথে কাজ করার জন্য তাদেরকে ওয়েলকাম জানানো উচিত। এবং অ্যাজ পার্ট অফ দ্যাট জামাত ইসলাম ইজ ডুইং দ্যাট। অনেক ধন্যবাদ, আপনি তো আছেনই, আরও কিছু বিষয় নিয়ে কথা হবে। জনাব রাশেদ খান, আপনাকে ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, এবং আপনার কাছেও বেশ কিছু বিষয়ের সাথে জানতে চাইবার আছে। গতকাল আসলে আমাদের সাংবাদিক ভাইরা যারা আছেন তারা অনেকক্ষণ অপেক্ষা করছিলেন যে আপনাদের জোট নিয়ে যে মিটিংটা হবে সেখান থেকে কী রেজাল্টটা আসে। 3টা-4টা পার হয়ে গেল, কিছু আসলো না, এবং পরবর্তীতে আমরা জানতে পারলাম যে কিছু কিছু বিষয়ে এখন আলোচনা বাকি আছে, হয়তো পরবর্তীতে জানবো। এরপরে আপনাদের দিক থেকে একটা সাহসী সিদ্ধান্ত এলো যে আপনারা 150টি আসনের প্রার্থী ঘোষণা করেছেন। আগে 50 ছিল, তার মানে 200 আসনের প্রার্থী ঘোষণা হয়ে গেছে, এবং আপনারা আশাবাদ দিচ্ছেন যে আপনারা 300 আসনের প্রার্থী দেবেন। মানে জোট যদি পরবর্তীতে হয়ে যায়, সমীকরণটা কি হবে? আর কালকের মিটিংয়ের পরে আজকে সিদ্ধান্তটা জানিয়ে দেয়া, মানে অনেকে তো আসলে ভেতরে অনেক কিন্তু খোঁজার চেষ্টা করছে। আসলে রাজনীতি এখন এরকম হয়ে গেছে, আসলে নাটকীয়তা চূড়ান্ত। তো সেই জায়গা থেকে আপনার দিক থেকে যদি কোনো ব্যাখ্যা পেতে পারি আমরা। না, আমি আসলে খুবই মানে অবাক হলাম যে কালকের মিটিংটা ছিল মানে খুবই গোপনীয় মিটিং। তবে আপনারা মানে গোয়েন্দা সংস্থার মতন সাংবাদিক ভাইয়েরা আপনারাও মানে তথ্য পেয়ে গেছেন। তো আমি এই কারণে মাঝে মধ্যে মনে করি যে বাংলাদেশের সব থেকে বড় গোয়েন্দা হলো সাংবাদিক। তো যাই হোক, কালকের মিটিং সম্পর্কে যেহেতু আপনি জেনেই গেছেন সে বিষয়ে একটু বলি। গতকাল এনসিপির পক্ষ থেকে আমাদেরকে আহ্বান জানানো হয় যে আমরা যাতে তাদের সাথে জোটে থাকি। তো সেক্ষেত্রে আমি আসলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আক্তার হোসেন সহ যারা ছিল, সার্জিস, হাসনাত, নাসিরউদ্দিন পাটোয়ারি, তাদের কাছে আমি যে প্রশ্ন করেছি যে আপনারা যেহেতু জোট করতে চান, তো সেক্ষেত্রে এই জোট নিয়ে আপনাদের পরিকল্পনা বা রূপরেখা কি, এই জোটের ভবিষ্যৎ কি? যেহেতু আসলে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো জোট করে সাধারণত নির্বাচনে জেতার জন্য, যেমন বিএনপি একটি বড় দল, তার আমি ধরলাম যে 41% ভোট আছে, আর আমরা যারা আছি আমাদের কয়েকটা দল মিলে ধরেন যে আপনার 20% ভোট আছে, তো ক্ষমতায় যেতে আপনার ভোট দরকার 51%, কথার কথা। তো সেক্ষেত্রে বিএনপিকে আমি সহযোগিতা করছি, আবার বিএনপি আমাকে সহযোগিতা করছে। বড় দল হিসেবে বিএনপি বেশি আসন নিচ্ছে, এবং আমরা মাঝারি ছোট দল হিসেবে আমাদেরকে কম আসন দিচ্ছে বা মাঝারি মানের আসন দিচ্ছে। তো বাংলাদেশে তো আসলে আমরা দেখেছি যে অতীতেও সবাই আসলে এইভাবে জোটবদ্ধভাবে নির্বাচন করেছে। তো আমি যেটি বলছিলাম, তো আমি এই প্রশ্নগুলো তাদেরকে করেছি যে আসলে এই জোটটা আসলে কি করতে চাই।
তো তাদের কাছ থেকে আসলে স্পেসিফিক কোনো উত্তর আসে নাই। তো সেক্ষেত্রে আমি তাদের বলেছি যে আপনারা একটু চিন্তা করেন যে আসলে আপনারা কি চান, এবং আমরাও আসলে চিন্তা করি। যদিও আজকে আসলে মানে গতকাল যেহেতু 12টা বেজে গেছে, তাদের আসলে আপনার জোটের আত্মপ্রকাশের সময় ছিল। তো আমাদেরকে বলছিল যে আমরা একটি সময় নির্ধারণ করেছি, আপনারা আমাদের সাথে আসেন। তো আমি সেখানে বলেছি আসলে এইভাবে তো আসলে জোট হয় না, এটার জন্য একটু সময় দরকার। আমাদের কেন্দ্রীয় পরিষদ রয়েছে, আমাদের অঙ্গ সংগঠন রয়েছে, তাদের সাথে বসতে হবে। প্লাস আমি নিজেও রাজনীতি করলেও এখানে লিটন ভাই আছে, লিটন ভাইয়ের সাথে সেই 18 সালের পর থেকে আপনার যোগাযোগ সম্পর্ক, তার সাথে পরামর্শ করা হয় বিভিন্ন ইস্যুতে। তো এরকম তো আমার অনেকে আছে, তাদের সাথে তো আমাদের কথা বলতে হবে। তো সব মিলে আসলে আমরা তাদের সাথে বলেছি যে এটা আলোচনা শুরু হলো, চলুক, তারপরে আমরা সিদ্ধান্তে যদি আমরা আসলে পৌঁছাতে পারি, আমরা যদি ঐক্যমতে আসতে পারি, তখন দেখা যাবে। আরেকটি বিষয় সেটা হলো, দেখেন বিএনপির সাথে আমরা 2022 সাল থেকে যুগপৎ আন্দোলন করেছি, এবং সেখানে যে 31 দফা রয়েছে, এই সংস্কারের দফা, এটা কিন্তু বিএনপি সহ আমরা একসাথে তৈরি করেছি, এবং আপনার সেখানে জাতীয় সরকারের একটি কমিটমেন্ট রয়েছে। তো এখন বিএনপির সাথে যেহেতু যুগপৎ আন্দোলনের সম্পর্ক, তো আমি তো এক রাতের মধ্যে ওই সম্পর্ক নষ্ট করতে পারি না। আমি যদি বিএনপির সাথে নাও থাকতে চাই, আমি মনে করি বিএনপির সাথে আমার আলোচনার মাধ্যমেই আমার আসা উচিত। আমি বিএনপিকে না জানিয়ে হুট করে আবার এনসিপি সহ গণ অধিকার পরিষদ আরেকটি জোট করা, এটাকে আমি রাজনৈতিক প্রতারণা হিসেবেই দেখি। সুতরাং আমরা এখন পর্যন্ত ওইদিকে আসলে যাইনি, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। আরেকটি বিষয় অ্যাড করি, এখানে যেহেতু রাজনৈতিক আলোচনা হচ্ছিল, আমি একটু অ্যাড করি। লিটন ভাই যেটি বললেন, দেখেন আমি মাঝে মধ্যে আসলে কনফিউশনে পড়ে যাই যে আমি জামাত ইসলামকে আমরা একটা সময় এক ধরনের রাজনৈতিক দল হিসেবে দেখেছি, এখন অভ্যুত্থানের পরে তাদেরকে আমি আবার ভিন্ন রূপে দেখছি যে তারা আসলে কখনো মধ্যপন্থী দলের মতন আচরণ করছে, কখনো আবার আপনার ইসলামিক দল হিসেবে আচরণ করছে। যেমন আমরা জামাত ইসলামের সংগঠন ছাত্র শিবিরকে আমরা ক্যাম্পাসে দেখেছি যে তারা একটা মডারেট, যেটা এখানে ফারুক ভাই বললেন, যেটি আসলে যে একটি মডারেট, আবু বকর মোল্লা ভাই, তার সাথে অনলাইনে অনেক টকশো করেছি। তো ভাই যেটি বললেন যে একটি মডারেট পলিটিক্যাল পার্টি, হ্যাঁ, আমরা ক্যাম্পাসে দেখেছি যে আসলেই ছাত্র শিবির একটি ডেমোক্রেটিক এবং একটি মডারেট সংগঠন হিসেবে সেখানে কাজ করেছে। এক পাশে শিবিরের আপনার সমর্থিত ভিপি ক্যান্ডিডেট, অন্য পাশে জিএস ক্যান্ডিডেট, মাঝখানে কিন্তু একজন নন হিজাবি আপনার নারী শিক্ষার্থী আমরা দেখেছি। তো এক্ষেত্রে আসলে ইসলাম আসলে এটাকে অ্যালাউ করে কিনা, তো সেজন্য আমার মাঝে মধ্যে মনে হয় যে ইসলামী ছাত্র শিবির কি আসলে তারা কি আমাদের মতন, আমাদের ছাত্র অধিকার পরিষদ, ছাত্রদল সেরকম সংগঠন হয়ে গেল, নাকি আসলে তারা ইসলামী ছাত্র? আমি খুব চেষ্টা করলে হয়তো এখানে ছাত্র শিবিরের কোনো একজনকে আনতে পারলে খুব ভালো হতো, তাহলে আপনার কথার উত্তরটা দিতে পারতো। কিন্তু আমার হাতে না আরো দুটো খবর আছে, সেগুলো নিয়ে আসলে আপনাদের মন্তব্য জানতে চাইতে খুব ইচ্ছাও করছে। আমি রাশেদকে একটা প্রশ্ন করি। রাশেদ, আপনি এবং নূরকে আমরা বিএনপির গ্রিন সিগন্যাল তালিকায় বিভিন্ন সময় দেখেছিলাম, আপনাদের সঙ্গে আলোচনাটি অব্যাহত চলছে নাকি মানে নতুন ডাইমেনশনে আপনারা ভাবছেন? এবং এনসিপির দিক থেকেও আসলে সর্বশেষ অবস্থানটা কি? আপনি তো এর ফর্মাল কথাগুলো বললেন, ইনফর্মাল কথা কি? জি, আচ্ছা, না ইনফর্মাল কথা নিয়ে তো আর টকশোতে আলোচনা করা যায় না। তারপরে বলি, আমি কিন্তু আগেই বলেছি যে বিএনপির সাথে 2022 সাল থেকে আমাদের যে যুগপৎ আন্দোলনের সম্পর্ক, এখন ওই সম্পর্ক তো এক রাতের মধ্যে আমি নষ্ট করতে পারি না। আলোচনা আছে বিএনপির সাথে একসাথে নির্বাচন করার ব্যাপারে, পজিটিভ আলোচনা রয়েছে। এর পাশাপাশি এনসিপিও বিভিন্ন সময় প্রস্তাবনা দিয়েছে, গতকাল রাতেও তো আমাদের সাথে বসলো। এর পাশাপাশি আরো গণঅভ্যুত্থান অন্যান্য শক্তি, তারাও কিন্তু বলেছে যে আসেন আমরা একসাথে কিভাবে কাজ করতে পারি। কিন্তু আমাদের আসলে যেহেতু বিএনপির সাথে দীর্ঘদিনের বোঝাপড়া, একসাথে আন্দোলন সংগ্রাম, এখন নির্বাচনের আলোচনাও চলছে, পাশাপাশি অন্যরাও আলোচনা করছে। তো আমাদের যে দলীয় সিদ্ধান্ত সেটি হলো আমরা আসলে প্রার্থী ঘোষণা করি। আমরা ইতিমধ্যে 200টি আসনে আমরা প্রার্থী ঘোষণা করেছি। নির্বাচনী ফিল্ডে আমরা আমাদের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য কাজ করছি। আমরা 300 আসনে নির্বাচন করতে চাই। তো সেক্ষেত্রে আপনি একটি প্রশ্ন করেছিলেন যদি আসলে জোটে যান তো সেক্ষেত্রে আসলে কি হবে। দেখেন, উচ্চকক্ষে পিআরের ব্যাপারে কিন্তু একটি আলোচনা আছে, এবং জাতীয় জুলাই সনদে যেটাতে গণভোট হবে, সেখানেও কিন্তু এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আসলে পরবর্তীতে যদি আমরা কোনো দলের সাথে চূড়ান্তভাবে জোটে যাই, তখন যদি আসলে মীমাংসা হয় যে না উচ্চ কক্ষে এইভাবে আসন বন্টন হবে, তখন আমরা সিদ্ধান্ত নিব। অন্যথায় যদি এরকম হয়, আলোচনার জায়গাটা খোলা আছে। যে আমি নিশ্চয়ই আবারও, আমার হাতে যদি সময় নেই, কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে যেটা একটু জানতে চাই। জনাব নীলুফা চৌধুরী, মানে আপনার কাছে একটু আসি। মানে আমরা তো বিএনপি পক্ষ থেকে বলতে শুনছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারকে যেন তত্ত্বাবধায়ক সরকার একটা ভূমিকা তারা নেয়।
যেন একটা সুষ্ঠু নির্বাচনের দিক থেকে। কিন্তু আজকে আমরা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার তার বক্তব্যটা নিয়ে একটা প্রতিবেদন করেছি। সেখানে তিনি বলছেন কেবল দুজন ছাত্র উপদেষ্টা নয়, আরও উপদেষ্টা সহ সরকারে থাকা অনেকেই নির্বাচনে প্রার্থী হবেন। মানে বিষয়গুলো আসলে কি দাঁড়াচ্ছে, যদি তারা প্রার্থী হন সে হিসেবে আসলে তফসিল পর্যন্তই কি অপেক্ষা করতে হবে? তার আগেই তো আসলে কাজ শুরু করে দেওয়া উচিত। কে কোথা থেকে দাঁড়াবেন সেটাও তো সাধারণ জনগণকে জানতে হবে, ভোটটা তো তাদেরকে দেবেন, স্পষ্ট হতে দরকার। দেখেন, এটা জাতির জন্য দুঃখজনক একটা অধ্যায়। কারণ এই সরকার যখন গঠিত হয় কথা এরকমই ছিল যে যারা এই সরকারে থাকবে তারা নির্বাচন করতে পারবে না, অন্তত এইবারে নির্বাচনটা করতে পারবে না। সেখানে একজন থাকলেন 6-7-8 মাস, থেকে উনি পদত্যাগ করে একটা দলের দায়িত্বভার গ্রহণ করলেন এবং তখন থেকে উনি ঘোষণা দিলেন নির্বাচনের টার্গেটে এবং দল গঠনের প্রয়োজনে উনি আসলেন। বাকি দুইজন সময় মতো ওনাদের সাথে জয়েন করবে। আমরা মাঝে মাঝে রাতের অন্ধকারে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে বসে থাকার ছবি দেখেছি, লুকিয়ে চুরিয়ে অনেক কাজ করতে দেখেছি। তো এখন মাঝে মাঝে শুনছি তারা নির্বাচন করবে, কখনো শুনি নিরপেক্ষ এককভাবে নিজেরা দাঁড়াবে, তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে। আবার শুনি যে কোনো কোনো দলের, বিভিন্ন দলের নাম শুনি, সেখান থেকে বিএনপির নামটাও কিন্তু বাদ যায় নাই। সেখানে এই খবরগুলো আমরা পাই। এখন পাওয়ার ইলেকশন যে কেউ করতে পারে, কিন্তু নীতিগতভাবে যদি এরকম হয়ে থাকে যে যারা সরকারে থাকবে তারা নির্বাচনটা করতে পারবে না, তারপরেও তারা 11th আওয়ার পর্যন্ত অপেক্ষা করছে যতটুকু লুটে পুটে নেওয়া যায়, চেটে পুটে নেওয়া যায় ততটুকু নেবার পরে তারপরে তারা নামবে, তারা নির্বাচন করবে। এবং বিভিন্ন এলাকায়, ধরেন আমি ঢাকা 10-এ থাকি, ঢাকা 10-এ বিভিন্নভাবে সে অ্যালট বরাদ্দ করছে, যেটা জাতির 300 আসনের ভাগ বাটোয়ারাকে আপনার স্যাক্রিফাইস করিয়ে জবরদস্তিমূলক তারা তাদের ইচ্ছা মতন জায়গাগুলোকে দেখভাল করছে। এটাও তো দুঃখজনক। বাংলাদেশের যেখানে অর্থনীতি চরম খারাপ অবস্থায়, আপনার এক বছরে খেলাপি ঋণ 3,59,538 কোটি টাকা হয়েছে, ডাবল হয়েছে আর আগের বছরের তুলনায়। এখন সব মিলে 6.5 লাখ কোটি টাকা। হ্যাঁ, সেইখানে আপনার এই ধরনের আপনার বিলাসিতা, এই ধরনের আলোচনা জনমনে কিন্তু ভীষণ কষ্টের উদ্রেক। একদম, আপনার বক্তব্যটা একেবারে। আমি লাইনটা শেষ করি যে একটা ফ্যাসিস্টকে কিন্তু এই সব কারণগুলোর কারণেই উৎখাত করা হয়েছিল। দলমত নির্বিশেষে প্রত্যেকেই, জনসাধারণ এবং বিভিন্ন দল মাঠে নেমে কিন্তু সেই ফ্যাসিস্টকে উৎখাত করেছিল। সেই একই সমস্যা যদি আবারও এই রাষ্ট্রে, এই জাতির কাছে যদি অ্যাভেলেবেল হয়, তাহলে জাতি কোন দিকে যাবে, কোথায় যেয়ে দাঁড়াবে? একদম, এই প্রশ্নটা নিয়ে আমি আমার এই পলিটিক্যাল আলাপের একেবারে সামারিটা আপনার কাছ থেকে টানতে চাই জনাব শামসুল উলুম লিটন। মানে একজন উপদেষ্টাই কেবল নয়, দুজন ছাত্র উপদেষ্টাই নয়, আরও উপদেষ্টা সহ সরকারে থাকা অনেকেই নির্বাচনের প্রার্থী হবেন বলে জানিয়েছেন আসিফ মাহমুদ। বৃহস্পতিবার সচিবালয়ে তিনি এই কথাটা বলেছেন এবং ইচ্ছুকদের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করা উচিত, এই কথাটাও তিনি বলেছেন। তবে কোথায় থেকে কোন দলের প্রার্থী, আমি মনে হয় শামসুল আলম ভাইয়ের কাছে যাওয়ার আগে ছোট্ট করে একটু রাশেদ খানের প্রশ্নের একটু ওটা অনেক দীর্ঘ হয়ে যাবে, এটা অনেক দীর্ঘ হয়ে যাবে, কারণ এখানে ছাত্র শিবিরে কেউ নাই তো। আচ্ছা ঠিক আছে, সংক্ষেপে, তাহলে খুব সংক্ষেপে। জি, সেটা হচ্ছে যে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আদল এন্ড ইহসান, জাস্টিস এন্ড ট্রান্সপারেন্সি। জামাত ইসলামী আদল, কোরআনের বিধান অনুযায়ী আদল এবং ইহসান প্রতিষ্ঠার অংশ হিসাবেই সকলকে সাথে নিয়ে একটি মিডিওকর রিলিজনের প্রতিনিধিত্বের অংশ হিসাবেই একটি নতুন বাংলাদেশ গড়তে চায়, 2.0 করতে চায়। সুতরাং ইট ইজ মোর ইসলামিক দেন হোয়াট উই থিংক অফ। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আমি একটু শামসুল আপনার এই মন্তব্য। থ্যাংক ইউ। এই যে তিনটি দলের তিনজন প্রতিনিধি, বিজ্ঞ মানুষ, মনিয়াপা, ব্যারিস্টার আবু বকর মোল্লা এবং রাশেদ খান, তিনজনই সংগ্রামী। আমরা রাশেদ যে বলছিল 18 সাল থেকে ছাত্রদের আন্দোলনে এবং শেষ পর্যন্ত ছাত্রদের নেতৃত্বেই পুরো জাতি ঐক্যবদ্ধ হয়ে এবং নিপীড়িত রাজনৈতিক দল হিসেবে বিএনপি, জামাত ইসলাম এই গণতন্ত্রটি এনেছে। এখানে আসলে বিএনপি, জামাত কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি কোনোদিনই তুলে নাই, বরং আওয়ামী লীগই জামাতকে একেবারেই অযাচিতভাবে শেষ মুহূর্তে এসে নিষিদ্ধ করেছিল। এই দলগুলো সবাই মিলে কিন্তু গণতন্ত্র এবং মানবাধিকার, ভোটের অধিকার সবকিছুকে উদ্ধার করেছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে উদ্ধার করেছে। সুতরাং এই যে ব্যাপারটি,
এই নির্বাচনে এগুলো জোটের আলোচনা এবং রাজনৈতিক দলগুলো অত্যন্ত কঠিনভাবে একজন আরেকজনকে অ্যাটাক করছে। কিন্তু আমার একটি প্রশ্ন হয়তো ছিল, সেই প্রশ্নটি এখন করলে ওনারা তিনজন জবাব দিলে অনেক লম্বা হয়ে যাবে, যে ঐক্যের যে নির্বাচনের জোটের আসলে নীতি আর সিট ভাগাভাগি কোনটা আসলে প্রাধান্য পায়। এই উত্তর এখানে যারা অনুষ্ঠান দেখছেন তাদের অনেকের মনেই এই প্রশ্নের সাধারণ উত্তর আছে। কিন্তু আমরা আসলে যে গণতন্ত্রটি এবং যে রিপাবলিকটি দেখতে চাই, এই দলগুলোর ঘাড়ে কিন্তু অসংখ্য শহীদের রক্তের দায়, এবং আমরা যখন দেশের মুক্তির জন্য, গণতন্ত্রের জন্য, সার্বভৌমত্বের জন্য ছাত্রদের পাশে দিনের পর দিন তারা রক্ত দিয়েছে রাস্তায়, বিভিন্ন ধরনের ইয়েতে, এই যে রাশেদ কত অত্যাচারিত হয়েছে, ব্যারিস্টার মোল্লা এবং আমাদের মতো বহু মানুষই দেশে দিনের পর দিন আমরা আসতে পারিনি, আমাদের আত্মীয় স্বজনের মৃত মানুষের মুখটাও দেখতে পারিনি, মনিয়াপাদের অনেক সংগ্রাম ছিল। আমি মনে করি যে এই নির্বাচনকে একটা জাতীয় দায়বদ্ধতার নির্বাচন মনে করা উচিত, এবং নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের ক্ষেত্রে কোনো ধরনের সংঘাত অথবা কোনো ধরনের, এবং জোট অবশ্যই হবে, ভোটের আলোচনা, ভোটের পরবর্তী 55 দিন 50-60 দিন তো যে আলোচনা হবে সেটা আমরা এখনো চিন্তাও করতে পারছি না, এবং সেটা আমাদের স্বাভাবিকভাবে নেওয়া উচিত। গণতন্ত্রে যেই কঠিন আলোচনা, ব্রিটেনে যেখানে যে গণতন্ত্রের উত্থান হয়েছে, পার্লামেন্টারি গণতন্ত্র, সেখানে যেসব ভাষা পার্লামেন্টের আলোচনা হয় সেগুলো ট্রান্সলেট করলে আপনারা গণতন্ত্র কেউ পছন্দ করবেন না। আসলে কিন্তু এটা হচ্ছে ফুল অফ ডিবেট। এবং এখানে ছাত্র উপদেষ্টা যেটি বলেছেন, যে রক্তের দিন দায়ের কথা বলেছিলাম, তারা আসলে সেই সংগ্রামী যে মানুষগুলো যারা বিনা স্বার্থে তাদের জীবন ত্যাগ করেছে, একেবারে তাদের কোনো স্বার্থ, শুধু দেশ এবং শুধুমাত্র ফ্যাসিবাদ উত্তরণের মাধ্যমে। আপনি যে মাঝে কথাটা বললেন, আমার মনে হয় সেটাতেই একদম পুরো এনাফ, যে একটা সুষ্ঠু নির্বাচনটাকে আমরা দায়বদ্ধতার অংশ হিসেবে। কিন্তু এই ছাত্র প্রতিনিধি যারা ছিল তারা কিন্তু আন্দোলন সংগ্রামের গণঅভ্যুত্থানের প্রতীক হিসেবে ছিল। এখন তারা এই সরকার, এটা জনতার সরকার ছিল, এটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ছিল না, এটা অন্তর্বর্তী আমরা একটা নাম দিয়েছি, কিন্তু এটা জনতার সরকার, এবং তাদের অধিকার প্রত্যেকেরই আছে, কারণ এটা কিন্তু তত্ত্বাবধায়কের যে নৈতিক দায়বদ্ধতা তার মধ্যে কিন্তু নাই। যারা আসিফ নাহিদদেরকে খুব নির্মমভাবে অ্যাটাক করে, তাদের আমি নির্মমভাবে অ্যাটাক করতে চাই। তারা কেন ধারণা করেন না যে গণঅভ্যুত্থানটি হয়েছে, এরা তো শহীদের তালিকায় থাকতে পারতো। সুতরাং এদের যে নৈতিক অধিকার সেটিকে কাটেল করা তখনই হবে যদি এটা তত্ত্বাবধায়ক সরকার হয়, এবং তত্ত্বাবধায়ক সরকারে তাদের 1 মিনিটও থাকার অধিকার নাই। কিন্তু আদালত বলেছে তত্ত্বাবধায়ক সরকার এবারের জন্য প্রযোজ্য হবে না, পরবর্তীবার থেকে হবে। অনেক ধন্যবাদ। আমি আসলে সময় থাকলে আরো ছোট ছোট অনেক প্রশ্ন আপনার মতো আছে আমি জানি, দীর্ঘ করতাম, কিন্তু ভূমিকম্প নিয়ে কথা বলতে হবে এবং সেটাও একটা বড় বিষয়। এবং এই ফাঁকে অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই এই রাতে সময় দিয়েছেন, এবং নিশ্চয়ই সামনে আয়োজন আবার কথা হবে আপনাদের সঙ্গে। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন বিএনপি দলীয় সাবেক এমপি নীলোফার চৌধুরী মনি, ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী ইউরোপ শাখার মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ছিলেন আমাদের সঙ্গে। আরও একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর আমাদের সঙ্গে থাকবেন। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি ৭১ জানালে, এবং যে খবরটা জানাতে চাই দর্শক, ঢাকায় 8 মাত্রার ভূমিকম্পে ধসে পড়তে পারে ৭২,০০০ ভবন, এরকম একটা শঙ্কার খবর রয়েছেন। বিশেষজ্ঞরা এই শঙ্কাটা করছেন, সেই শঙ্কাটা জায়গাটা একটু জানতে চাই। এবং এই শঙ্কার খবর যখন আমরা জানছি, তখন আমরা শিরোনামে বলছি যে 15 ঘন্টায় দেশের 3 অঞ্চলে ছোট এবং মাঝারি মানের ভূমিকম্প হয়েছে। সরকারি হাসপাতালের অনেক ভবন ঝুঁকিপূর্ণ এবং দুর্ঘটনার একটা আশঙ্কা তো রয়েছে। সার্বিক দিক নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে এ পর্যায়ে যুক্ত হয়েছেন কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার ভূতত্ত্ব ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান। ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন, কিন্তু আসলে শঙ্কার খবর নিয়েই যুক্ত হচ্ছেন, যে কারণে অনেকগুলো বিষয় আপনার কাছে জানতে চাওয়ার। এবং আমার সঙ্গে যিনি আছেন সিনিয়র সাংবাদিক শামসুল আলম লিটন, তিনিও আলোচনায় আছেন এবং তিনিও আপনাকে হয়তো কিছু জানতে চাইতে পারেন। আমি আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে, TVN24-কে দেখা সাক্ষাৎকারে আপনি বলেছিলেন যে আন্তর্জাতিক বিভিন্ন গবেষণার তথ্য, সেই তথ্য ঘেঁটে যে ঢাকায় রিক্টার স্কেলের সর্বোচ্চ 8 মাত্রা একটা ভূমিকম্পের আশঙ্কা রয়েছে, এক্ষেত্রে ৭২,০০০ ভবন ধসে পড়তে পারে, ব্যাপক প্রাণনাশের একটা আশঙ্কাও করছেন বিশেষজ্ঞরা যখন আশঙ্কা করেন তখন আসলে আমাদের সাবধানতার একটা বার্তাই তারা দেন। আপনি কি আমাদের বলবেন যে কি ধরনের ঝুঁকি আছে আমাদের এই রাজধানী সহ গোটা বাংলাদেশের, সংক্ষেপে? জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে ৭১-এর দর্শক শ্রোতাদের। মোস্ট সার্টেনলি, ডেফিনেটলি বাংলাদেশের কোনো কোনো অঞ্চল ব্যাপকভাবে ভূমিকম্প প্রবণ অঞ্চলেই অবস্থিত, এবং তার প্রেক্ষিতে বাংলাদেশে ভূমিকম্প হওয়ার ডেফিনেটলি একটা সম্ভাবনা রয়েছে। এবং এই সম্ভাবনাটা যে রয়েছে সেটা তো আমরা গত কয়েকদিনে দেখলাম। 21 তারিখে মাধবদীতে যে 5.7 মাত্রার ভূমিকম্প হলো, তার পরবর্তীতে আরও 2টা ভূমিকম্প হলো, মোটা দাগে আর কি, একটা 4.3 এবং আজকে যেটা হলো 4.0 মাত্রা।
তো সেই হিসাবে এটা তো একটা বোঝাই যাচ্ছে যে এটা ভূমিকম্প প্রবণ অঞ্চল, এতে তো কোনো সন্দেহই নেই। সুতরাং অন্যান্য বিশেষজ্ঞরা বিভিন্ন স্টাডির মাধ্যমে সর্বোচ্চ সম্ভাব্যতা যেটা ওরা বলেছে সেটা হচ্ছে 8.2 থেকে 9 মাত্রা ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা মানে এই না যে তাৎক্ষণিকভাবে হয়ে যাবে অথবা হয়ে যাচ্ছে অথবা আগামী কয়েকদিনের মধ্যে এই জিনিসটা ঘটতে যাচ্ছে। সম্ভাবনা অবশ্যই রয়েছে এবং সেই সর্বোচ্চ মাত্রাটা হচ্ছে আপ টু 9, 8.2 থেকে 9। যদিও কোনো কোনো ভূতত্ত্ববিদ মনে করছে যে এত মাত্রার ভূমিকম্প না হলেও 7.5-এর উপর তো ভূমিকম্প হতেই পারে এবং এটা ঢাকার আশেপাশে অঞ্চলেই হবে। তো 3টা যে ভূমিকম্প হয়ে গেল, 3টার যদি আপনি জিওগ্রাফিক্যালি ম্যাপে দেখেন তাহলে দেখবেন যে মাধবদীর থেকে পরবর্তীতে নরসিংদী এবং আজকে গোরাশাল, 3টা ভূমিকম্পই একটা লাইনের উপরে আছে। কিন্তু আপনি যদি একটা লাইন টানেন ম্যাপে দেখবেন 3টা ভূমিকম্পই মোর অর লেস এটা সাউথ থেকে নর্থের দিকে আস্তে আস্তে সরে যাচ্ছে। এর মানে ভূমিকম্পগুলো র্যান্ডম না, যে যত্রতত্ত্ব হচ্ছে না। এর মানে হচ্ছে যে জিওলজিক্যাল ভাষাতে, ভূতত্ত্বের ভাষায়, যখন কোনো অঞ্চলে বড় ধরনের চ্যুতি থাকে বা ফাটল বা বড় ধরনের ফল্ট লাইন আর কি, সে ফল্ট লাইনগুলো বরাবরই যে আর্থ ক্রাস্ট অথবা পৃথিবীর যে ত্বক, যেটাকে আমরা লিথোস্ফিয়ারিক প্লেট বলি ইংলিশে, তো ভূমির যে ত্বক সেগুলি আসলে নড়াচড়া করে যখন একটা রেসপেক্ট আর একটা, এগুলি তো নড়াচড়া করে হচ্ছে একটা লাইন বরাবর, মানে মাটির উপরে যদি দেখেন মনে হবে একটা লাইন বরাবর, বাট এই লাইনটার থেকেই ভিতরের দিকে একটা তল ঢুকে পড়েছে, মানে একটা প্লেনের উপর আর কি দুটো জিনিস মুভ করছে। তাহলে যখন উপর থেকে ম্যাপ থেকে দেখবেন লাইন, সেই তলটাকে ম্যাপের উপরে দেখা যাবে একটা লাইন হিসাবে। তাই আমি যেটা বললাম 3টা ভূমিকম্পই কিন্তু মোটা দাগে আপনি যদি ম্যাপে দেখেন পরিষ্কারভাবে দেখবেন 3টা একই লাইনের উপর। মানে যে প্রজেকশনটা করা হচ্ছিল, ধারণাটা, সেই ধারণা বরাবর ঘটছে সবকিছু, ধারণা বরাবরই রয়েছে আর কি, সেটাই বলছি যে এটা দুটো প্রশ্ন। হ্যাঁ, একটু সিনিয়র সাংবাদিক শামসুল আলম লিটন আপনার সঙ্গে কথা বলবেন। জি, থ্যাংক ইউ। আপনি একজন ভূতত্ত্ববিদ হিসেবে অনেক জ্ঞান গর্ভ তথ্য দিয়েছেন। দুটো ব্যাপারে একটু জানার আছে, সেটা হচ্ছে ভূমিকম্পের যেমন ঘূর্ণিঝড়ের যে সতর্কতা দেওয়ার ব্যবস্থা আছে, ভূমিকম্পের কি সেরকম সতর্কতা দেওয়ার কোনো ব্যবস্থা, সায়েন্টিফিক কোনো ব্যবস্থা আছে কিনা? ব্যবস্থাটা এখনো হচ্ছে লোকেশনের উপরে মানে নির্ভরশীল, স্থান কোথায় হতে পারে এবং কি মাত্রার ভূমিকম্প হতে পারে। আর ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাস কিংবা বন্যার যেমন টাইমিং ধরে দেওয়া যায়, এত তারিখের মধ্যে অতটার সময় ল্যান্ডফল হবে, মানে জলোচ্ছ্বাসটা মনে করুন উপকূলীয় অঞ্চলে আঘাত হানবে, এইরকম কোনো ধরনের সতর্কতা ভূমিকম্পের ব্যাপারে পৃথিবীতে এখনো দেওয়া যায় না। তবে এটা হচ্ছে শুধুই, কিন্তু আমরা গত কয়েকদিন দেখতে পাচ্ছি যে 5ই ডিসেম্বর একটা বড় ধরনের ভূমিকম্প হবে, এটা অসমর্থিত এবং কোনো ধরনের তথ্য ভিত্তি ছাড়াই এটা প্রচার করা হচ্ছে। এবং আপনি জানেন যে সোশ্যাল মিডিয়াগুলো আজকে অত্যন্ত পাওয়ারফুল, যেটা অনেক ক্ষেত্রে মেইনস্ট্রিম এবং মিডিয়াকেও চ্যালেঞ্জ করে ফেলে তথ্যের দিক থেকে, কিন্তু মানুষ সেটা বিশ্বাস করে অথবা আতঙ্ক ছড়াতে রিজনেবল গ্রাউন্ড হিসেবে মনে করে না। অনেকে বলতে শুনেছি যে গ্রামে চলে যায় এই কয়টা দিন। জি, সেটাও একটা ইন্টারেস্টিং, অর্থাৎ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে এক ধরনের পরিস্থিতি তৈরি করা। এক্ষেত্রে আপনার অবজারভেশনটা কি, এই যে 5ই ডিসেম্বর অথবা এরকম কিছু? জি, দেখুন এটা খুবই দুঃখজনক যে মানুষ জ্ঞানগর্ভ আলোচনা না করে, বিজ্ঞান ভিত্তিক আলোচনা না করে যখন যত্রতত্র নানান ধরনের আতঙ্ক ছড়ায়, বিশেষ করে আমাদের জাতীয় নিরাপত্তার ইস্যুতে যখন এই ধরনের আতঙ্ক ছড়ায়, এগুলি আমি মনে করি শুধু অন্যায় না, এগুলি অপরাধ আমার দৃষ্টিতে। কারণ হচ্ছে পৃথিবীতে একটা ভূতত্ত্ববিদ আপনি পাবেন না যে বলে দিবে 5ই ডিসেম্বরে বাংলাদেশে একটা ভূমিকম্প হবে। তো সেখানে আপনারা যদি বিজ্ঞানের উপর, যাদের এইসব ব্যাপারে বিজ্ঞান ভিত্তিক মানে জ্ঞান রয়েছে, যেমন আমরা পড়াশোনা করেছি ভূতত্ত্ব নিয়ে এবং জীবনের একটা বৃহৎ অংশ কাটিয়েছি ভূতত্ত্ব নিয়ে, এবং সেটা কয়েক দশক। এবং আমরা তো গেল ব্যক্তিগতভাবে, আমি যেটা বললাম, আমি যুক্তরাষ্ট্রে বাস করি, আপনারা জানেন যুক্তরাষ্ট্রে একটা ইউনিভার্সিটিতে ভূতত্ত্বই পড়াই, পরিবেশ বিজ্ঞানী পড়াই, এবং এই লেভেলের কেউ যদি প্রেডিকশন করতে পারতো ভূমিকম্পের ব্যাপারে, তাহলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে যে বড় ভূমিকম্প নিয়ে যারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি গবেষণা করে, এবং আমাদের দেশ এমনকি যখন ভূমিকম্প হয় তখন
তো আমরা কোথায় যাই সংবাদটা দেখার জন্য? ইউএসজিএসএ, ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে সাইটে আমরা যাই। এটা আমরা না, সারা পৃথিবী সেখানে যায়। তো এইরকম জ্ঞান গর্ব যদি কোনো বাঙালি, কোনো ভূতত্ত্ববিদের থাকতো যে 5 তারিখে ভূমিকম্প হবে এটা বলে দিচ্ছে, তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তাকে $1 মিলিয়ন উপরেও বেতন দিয়ে যুক্তরাষ্ট্রের ইউএসজিএসএ তাকে হায়ার করে নিয়ে আসতো। তো এই জিনিসগুলো তো আপনারা দয়া করে কান দিবেন না, দয়া করে এইসব ব্যাপারে মানে আতঙ্ক ছড়ানো থেকে দূরে থাকবো আমরা, এবং আমরা বিজ্ঞানের উপরই নির্ভরশীল হব। আরেকটা প্রশ্ন, আপনি স্যার বলছিলেন সম্ভবত যে 72,000 ভবন যদি 8 থেকে 9 রিক্টার স্কেলে হয়, এই ফিগারটা মানে কিভাবে করলেন, ধারণা করলেন? আর দ্বিতীয়ত হচ্ছে, অথবা আপনার ধারণার মধ্যে আসলো, আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা কিন্তু গত 2-3 দশকে যে স্থাপত্যবিদ যারা ডিজাইন করেন বিল্ডিং এর, এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কেনা বেচাও যখন হয় সবাই কিন্তু, অথবা নিজে যখন বানান, তখন ওই ভূমিকম্প নিরোধক ব্যবস্থাগুলোর ব্যাপারে একটা সচেতনতা আছে এবং অনেকটা প্রয়োগও হচ্ছে বলে যতটুকু জানি। রিসেন্টলি যে কয়েকজন মানুষ মারা গেছে দুঃখজনকভাবে, তারা কিন্তু কোনো বিল্ডিংয়ে মারা যাননি, অনেক বিল্ডিং যদিও হেলেছে, এবং তারা কিন্তু ওপেন স্পেসে যেখানে ইট পড়ে এবং অন্যান্যভাবে হয়েছে। তো আপনার এই স্পেকুলেশনের বেসটাকে আপনি কাইন্ডলি একটু এলাবোরেট করবেন প্লিজ। জি জি, অবশ্যই। এই স্পেকুলেশনটা এটা আমার নিজস্ব স্পেকুলেশন না। এখানে যে বিভিন্ন ধরনের সায়েন্টিফিক বেসে যে বিল্ডিংগুলোর যে কোয়ালিটি বাংলাদেশে যেগুলি রয়েছে ঢাকা শহরে, সেগুলির থেকে একটা এক ধরনের প্রাক্কলন রয়েছে। যারা মানে এই স্টাডিগুলো ঢাকাতে করছেন, যেমন তারপরে হচ্ছে যে রাজুক কিছুদিন আগে, তারা তো আপনারা জানেন যে আমাদের দেশে তারাই সবচেয়ে বড় সংস্থা সরকারি, যারা বিভিন্ন পারমিশন দেয় এবং নিয়ন্ত্রণ করে এবং দেখভাল করে। তারা কিন্তু 4 লক্ষের বেশি ভবন ধসে পড়ার সম্ভাবনা আছে বলে তারা নিজেরাই বলেছে। ইনফ্যাক্ট 4,65,000 কত জানি ওরা বলেছে। আমি যে 72,000 সংখ্যাটা বলেছি সেটা বরং অনেক কনজারভেটিভ, তাই না? কারণ এটা হচ্ছে টোটালি যে আমাদের যে অতীতের যে ভবনগুলো, বর্তমানের ভবনগুলো আপনি নিজে উল্লেখ করলেন, অনেকগুলি ভবনে ইমারত বিধিমালা মেনে তৈরি করা হচ্ছে, সেটা করা হলে খুবই ভালো, সেটাই উচিত। কিন্তু অতীতে যে ভবনগুলো, তখন তো আমাদের ইমারত বিধিমালাও ছিল না, ঐতিহাসিকভাবেও প্রচুর পুরনো বিল্ডিং রয়ে গিয়েছে। তো সেইগুলো যদি 7 মাত্রা কিংবা তার অধিক ভূমিকম্প হয়, সেগুলি সহনশীল মাত্রায় এই বিল্ডিংগুলো মোটেও না। তো এগুলির সংখ্যা মোরললেস 70-80 হাজার বলে ধারণা করা হয়। সেই সংখ্যাটা যে একেবারেই টু দা পয়েন্টে বলা যাবে এমন না, মানে হাজার হাজার বিল্ডিং ডেফিনেটলি ধসে পড়বে যদি 7-এর অধিক ভূমিকম্প হয়। সেই দৃষ্টিকোণ থেকেই এই সংখ্যাটা এসছে। একদম। আমার আরো কিছু জিনিস জানতে চাইবার আছে। আপনি সাক্ষাৎকারে একবার বলছিলেন যে ঢাকা ঘনবসতিপূর্ণ এলাকা, এখানে ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ করাটা কঠিন, এই জন্য নিতে হবে 4 ধাপের প্রস্তুতি। আমি একটা বিরতিতে যাব এবং ফিরে এসে এই প্রস্তুতি জায়গাটা একটু বলবেন, সাথে কিছু পরামর্শ দেবেন। কারণ অনেকেই আছেন বহুতল ভবনে থাকেন, ভূমিকম্পের সময় তাৎক্ষণিকভাবে তার কি করা উচিত তিনি আসলে সেটা বুঝে উঠতে পারেন না। সেই জায়গা থেকে কোনো আইডিয়া, কোনো ধারণা, কোনো সাজেশন আপনার কাছ থেকে পাবো কিনা, একটা ছোট্ট বিরতি বা ফিরে এসে সেগুলো নিয়ে কথা বলবো। দর্শক, সবশেষ বিরতিতে যাচ্ছে 71 জানালে আমাদের সঙ্গে থাকবে। আমরা কথা বলছিলাম ভূমিকম্প নিয়ে এবং জানিয়েছি শুরু থেকে আমাদের সঙ্গে আছে সিনিয়র সাংবাদিক শামসুল আলম লিটন, এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন এই মুহূর্তে কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া ভূতত্ত্ব পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান। ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান, আপনার কাছে দুটো বিষয় একটু জানতে চাই। প্রথমত, যেই ভূমিকম্পে ভেঙে পড়া যে ভবন, ঝুঁকিপূর্ণ ভবন, সেগুলো আসলে কিভাবে শনাক্ত করা হয়েছে? রাজুকের অনুমতি নিয়েই, নীতিমালা মেনেই যদি আসলে তৈরি করা হয়, সেটা আসলে ঝুঁকিপূর্ণ, এটা কিভাবে মাপাটা হলে একটু বলবেন। সাথে বলা হচ্ছিল ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ করা কঠিন এবং এর জন্য নিতে হবে 4 ধাপের প্রস্তুতি। 4টা ধাপ আসলে কি? জি জি, কোন কোন ইমারত ঠিক ভূমিকম্প সহ্য করার মতো অবস্থায় নেই, সেটা কিন্তু আসলে একটা ভূতত্ত্ববিদের নির্ধারণ করার কাজ না। যার যেটা কাজ সেটা তাকেই করতে হবে। সেখানে আমি মনে করি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যারা, তাদের বিভিন্ন পদ্ধতি রয়েছে সেগুলি নিরূপণ করার। যে প্রথমত যে বিল্ডিংগুলো হয়েছে সেগুলি ইমারত বিধিমালা অনুযায়ী হয়েছে কিনা। ইমারত বিধিমালা অনুযায়ী হলে, নতুন ইমারত বিধিমালাতে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড যেটা, তা সেই অনুযায়ী যদি হয় তাহলে এগুলিকে 8 মাত্রার বা তারও অধিক ভূমিকম্প যাতে সহনশীল হয় সেভাবে তৈরি করা। এটা কি 4টা ধাপের একটি, তাই তো? জি না, সেটা 4টা ধাপ না। সেটা আমি বলছি, আপনি জিজ্ঞেস করেছেন কিভাবে নিরূপণ করা হয় যে বিল্ডিংটা মানে
আর্থকুইকে টিকে থাকবে কিনা, যেটা আমি বললাম সেটা একটা জিওলজিস্টের কাজ না, সেটা ইঞ্জিনিয়ারদের কাজ। তারা ধরতে পারে, তারা হিসাব করতে পারে, তারা সেইখানে নতুনগুলো বিধিমালা মেনে নিয়ে হওয়ার কথা ছিল। যদি সমস্ত আইন কানুন মেনে হয়ে থাকে, কোনো ধরনের ব্যত্যয় না হয়, দুর্নীতি না হয়ে থাকে, তাহলে সেগুলি ভূমিকম্প মানে সহনশীল হওয়ার কথা। আর আমি যেটা বলেছি এখন 4টা ধাপের কথা, যে সেইটা আমি বরং আজকে বলবো 5টা ধাপের কথা। 4টা ধাপ আমি যেটা বলেছি ভূমিকম্পের ব্যাপারে, 1 নম্বর হচ্ছে যে নতুন বিল্ডিং যদি হয় এখন থেকে, তাহলে অবশ্যই ইমারত বিধিমালা অনুযায়ী হওয়া উচিত, যেগুলি ভূমিকম্প সহনশীল হবে। ভূমিকম্প সহনশীল হতে হলে সেগুলির যে বেসমেন্টে, যে স্ট্রাকচারে এক ধরনের প্যাডিং, এক ধরনের রাউন্ড বল, মেটালিক বল দেওয়া হয়, যাতে পুরো বিল্ডিংটা আর কি আস্তে আস্তে দুলতে পারে ভূমিকম্পের সাথে। যেটা আমি বললাম সেটা হচ্ছে, আমি যেটা পরে যেটা জেনেছি, এটা কিন্তু আমি আবারও দাবি করছি না যে জিওলজিস্টের কাজ এটা, যে বিল্ডিংটা কিভাবে ডিজাইন করা হবে সেটা ইঞ্জিনিয়ারদের কাজ। 2 নম্বর ধাপ আমি যেটা বলেছি, যে যেসব বিল্ডিং অলরেডি হয়ে গিয়েছে সেগুলি অতি দ্রুত আমাদের অ্যাসেস করা দরকার, তার কোয়ালিটিটা কি, সেগুলি কি ভূমিকম্প প্রবণ অবস্থায় রয়েছে কিনা। যদি না থাকে তাহলে সেগুলিকেও শক্তপোক্ত মজবুত করা যায়, এটা ইংলিশে রেট্রো ফিটিং বলে। রেট্রো ফিটিং করা যায়, সেটা কিন্তু ব্যয়বহুল একটা ব্যাপার, কিন্তু করা যায়। যদি বিল্ডিংটার দামের দিক বিবেচনা করে, এর বয়স বিবেচনা করে এটাকে রেট্রো ফিট করতে হয়, সেটা হলো 2 নম্বর ধাপ, করা উচিত। 3 নম্বর ধাপ আমি বলেছি, নিরূপণে যদি মনে হয় যে বিল্ডিংগুলি আসলে টোটালি হচ্ছে পুরনো এবং এগুলি মরণ ফাঁদ, পুরনো বিল্ডিং, সামান্য 7 তো অনেক দূরের, 6 মাত্রা ভূমিকম্প হলে কোনো ধসে পড়তে পারে, সেইগুলি বরং তাদের জীবন রক্ষার স্বার্থেই মালিকরা সেগুলিকে টোটালি ভেঙে দিয়ে, রাতারাতি না, আজকেই হবে না, কালকেই হবে না, ভেঙে দিয়ে যাতে নতুন করে নির্মাণ করা হয়। এটা ছিল 3 নম্বর ধাপ আমি বলেছিলাম। আর 4 নম্বর ধাপ আমি বলেছিলাম, বাংলাদেশের বাস্তবতায় আমি তো ইচ্ছা করলেই রাতারাতি আমি বিল্ডিংগুলোকে ভেঙে ফেলতে পারবো না, রেট্রোফিট করতে পারবো না, এই লক্ষ লক্ষ বিল্ডিং অ্যাসেসও করতে পারবো না। ইন দ্য মিন ওয়াইল তাহলে আমাদের কি করা প্রয়োজন, এটা ছিল আমার 4 নম্বর ধাপ। এবং আমি মনে করি আমাদের বাস্তবতায় বাংলাদেশে 4 নম্বর ধাপটাই সবচেয়ে জরুরি। সেটা হচ্ছে এক ধরনের প্রস্তুতি, এক ধরনের মানসিক প্রস্তুতি, সাইকোলজিক্যাল প্রস্তুতি, এবং হচ্ছে মহড়ার যে দেওয়ার যে ব্যাপারটা, এটা এলিমেন্টারি স্কুল থেকে, প্রাইমারি স্কুল থেকে শুরু করে স্কুল, কলেজ, কমিউনিটি স্কুল, মাদ্রাসা, মন্দির সবখানেই এক ধরনের সরকারিভাবে এক ধরনের হচ্ছে যে আপনার প্রস্তুতির ব্যাপার, প্রস্তুতি নেওয়া এবং এই ব্যাপারে মহড়া দেওয়া ঘন ঘন, অর্থাৎ মহড়ার ব্যাপারটা আমাদের কালচারের মধ্যে নিয়ে আসা। আমি আজকে 5 নম্বর একটা ধাপ আজকে বলছি, 4টা তো বললাম। আমি মনে করি 5 নম্বর ধাপটা হচ্ছে, বাংলাদেশে যে ভূমিকম্পগুলি হচ্ছে সেগুলির ব্যাপারে কিন্তু জিওলজিক্যাল যে কন্ডিশনটা কি বাংলাদেশের, কোথায় কোথায় ফল্ট লাইন রয়েছে, সেইগুলি আমার দৃষ্টিতে পুরোপুরিভাবে এখনো যাচাই বাছাই করা হয়নি। আরো অনেক বেশি গভীর স্টাডি হওয়া দরকার, যেখানে ভূতাত্ত্বিক যারা, তাদেরকে সেই দায়িত্ব দেওয়া দরকার, তাদেরকে ক্ষমতায়িত করা দরকার। আমি একটু আগে উল্লেখ করেছিলাম আপনাদের আলাপেই, যে সারা পৃথিবী যখন ভূমিকম্প হয় আমরা কোথায় যাই, আমরা গিয়ে ইউএসজিএস, ইউনাইটেড স্টেট জিওলজিক্যাল সার্ভের সাইট থেকেই কিন্তু আজকে আমি দেখেছি, আজকে এটা 4 মাত্রার, তার আগেটা 4.3, এর আগেরটা ছিল 5.7। তাহলে একটা জিওলজিক্যাল অর্গানাইজেশন বাংলাদেশে ভূমিকম্প গবেষণা এবং যে নাই আসলে আমাদের দেশে যারা তাৎক্ষণিকভাবে এগুলি করা হয় আবহাওয়া অফিসের মাধ্যমে, এটা খুবই হাস্যস্কর একটা ব্যাপার। সেটা আমি মনে করি বাংলাদেশের ইউএসজিএস এর ইকুইভ্যালেন্ট হচ্ছে জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশ, তাদেরকে ক্ষমতায়িত করা দরকার, তাদের হাতে রিসার্চ বাড়ানো প্রয়োজন, তারা যাতে আরো চ্যুতিগুলো, আরো যে ফল্ট লাইনগুলো কোথায়, তার ব্যাপ্তিটা কি, সেগুলি আরো বোঝা উচিত। আমি মনে করি আপনি 5টা পয়েন্ট বলেছেন, শামসুল আলম লিটন কিছু যুক্ত করবেন। থ্যাংক ইউ। আমার মনে হয় স্যার চমৎকারভাবে পুরো বিষয়টা তুলে ধরেছেন, এবং এটা গভীর মনোযোগ দিয়ে শুনলে আপনারা অনেক উপকৃত হব আমরা সবাই। তবে স্যারের শেষ যে পয়েন্টটি, সেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু বাকি 4টি বিষয়ের সঙ্গে অনেক প্রযুক্তি, অনেক রিসোর্সেস জড়িত। সেটি হচ্ছে যে ক্ষয়ক্ষতি মিনিমাইজ করা, কারণ ভূমিকম্প এবং ঘূর্ণিঝড় এগুলো হচ্ছে অ্যাক্ট অফ গড, এটা মানুষের আসলে মনুষ্য সৃষ্ট নয়। এবং বন্যার ক্ষেত্রে মানুষের কিছু ভূমিকা থাকে যদি নদী বা সমুদ্রকে যদি অবরুদ্ধ করা হয়, কিন্তু ঘূর্ণিঝড় এবং ভূমিকম্প কিন্তু অ্যাক্ট অফ গড, এখানে মানুষের কিছু করণীয় থাকে না, কিন্তু যেটা করণীয় থাকে সেটা হচ্ছে ক্ষয়ক্ষতিকে মিনিমাইজ করা। এক্ষেত্রে স্যারকে একটা শুধু জিনিস অ্যাড করতে পারি স্যার কথার সঙ্গে, সেটি হচ্ছে অ্যাসেম্বলি পয়েন্ট।
ঢাকা শহর তো 2-3 কোটি, এখন কত কোটি আল্লাহ জানে। তো যাই হোক, এখানে কিন্তু অ্যাসেম্বলি পয়েন্টটা ইম্পর্টেন্ট। মানে অ্যাসেম্বলি পয়েন্ট খুব সাধারণ কথা, কোথায় জড়ো হবে, পাড়ায় মহল্লায় অনেক ইন্টারেস্টিং বেশি পয়েন্ট দেখেন, মানে আমি শিরোনামে এটা বলেছি এবং আমরা আলাপও করছিলাম ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা, কিন্তু মুশকিল হচ্ছে সরকারি হাসপাতালগুলোর অনেক ভবনই আসলে ঝুঁকিপূর্ণ। না, এখন যেখানে রোগীরা থাকে, যেখানে একজন রোগী নড়াচড়া করতে পারছেন না এবং একটা ভালনারেবল মানুষ, তার উপরে যদি ভবনের কিছু হয় তাহলে তো অবস্থা অনেক গুরুতর হয়ে যেতে পারে। তাই আমি মনে করি যে এটা জাতীয় যে পলিসি মেকার যারা আছে তাদেরকে জরুরি ভিত্তিতে এগুলোকে চিহ্নিত করার দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেমন করেছে, অনেক ভবন তারা অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয় অত্যন্ত দুঃখজনক ঘটনা আছে জগন্নাথ হলে। সো এটা জরুরি। দ্বিতীয়ত হচ্ছে যে ক্ষয়ক্ষতি কমানোর জন্য সেটি হচ্ছে যে স্যার যেটা মহড়ার কথা বলেছেন, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটার কিন্তু ড্রিল করাটা ভেরি ইম্পর্টেন্ট। অফিস, আদালত, স্কুল, কলেজ সব জায়গায় সচেতনতা। আর হচ্ছে অ্যাসেম্বলি পয়েন্ট, এই যে সমস্ত পাড়ায় মহল্লায় পার্কগুলোকে সব বাণিজ্যিক ভবন বানাচ্ছে, এটা ভয়ঙ্কর, এটা রুখতে হবে। এবং অবৈধ যে জায়গাগুলো অকুপাই করা হয়েছে, খালের মতো খাল আমরা মাঝে মাঝে উদ্ধার করতে দেখি, কিন্তু মাঠগুলো উদ্ধার করতে দেখি না। মাঠগুলোর উপরে যারা অবৈধভাবে করেছে এবং অবৈধ স্থাপনা করেছে, এগুলোকে ভেঙে আমাদের ক্ষয়ক্ষতি মিনিমাইজেশনের জন্য, যেহেতু আমাদের এখানে ফল্ট লাইন আছে এবং ভূমিকম্প কত ভয়ঙ্কর হতে পারে, আমার মনে হয় জাপানকে আমরা মাঝে মাঝে দেখা উচিত। জাপানে প্রতি বছর যে বছর সবচেয়ে কম হয় সে বছর মনে হয় হয়তো 8-10টা হয়, এবং সেখানে কিন্তু একটা শহর মাটিতে মিশে যায় এরকম এত কিছুর পরেও। এটাই হচ্ছে আসলে একেবারেই বটম লাইন। হ্যাঁ, আমি 1 মিনিটের মধ্যে একটু মানে আলোচনাটা শেষই করব। অধ্যাপক ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান, আপনি কিছু পরামর্শ দিয়ে, অনেকে আমাদের কাছে জানতে চান আসলে ভূমিকম্পের সময় আমরা কি করব। অনেকে আছেন, আমরা যখন গেল 21 তারিখে ভূমিকম্পের কথা আমরা বলছিলাম যে তখন কিন্তু গাজীপুরে শুধু হুড়োহুড়ি করে নামতে গিয়ে 252 জন আহত হয়েছিলেন একটি পোশাক কারখানার। করবোটা কি, সংক্ষেপে যদি একটু সাজেশন দিয়ে দেন তাহলে সেটা নিয়ে আলোচনাটা শেষ করব। জি, ধন্যবাদ। যেটা উনি বললেন যে মহড়াটা তো আসলে প্রস্তুতিরই অংশ, অথবা প্রস্তুতির এই মহড়ারই অংশ। এবং মহড়া বলতে আমরা যদি মহড়াটা না দিই তাহলে বুঝবো না যে প্রত্যেকটা বিল্ডিংয়ে আমাদের অ্যাসেম্বলি পয়েন্ট কোথায় হবে, অথবা শহরে তো অ্যাসেম্বলি পয়েন্টের সুযোগই নেই, যেটা ভাই বললেন একটু আগে। তখন আমরা নিজেকে ক্ষয়ক্ষতির থেকে মিনিমাইজ করার জন্য আমরা বিল্ডিংগুলির কোন অঞ্চলে দাঁড়াবো, আসলে লাফালাফি করবো কিনা, দৌড়াদৌড়ি করবো কিনা, এই জিনিসগুলি হচ্ছে মহড়ার অংশ, অ্যাসেম্বলির অংশ এবং হচ্ছে প্রস্তুতির অংশ। তো সেইগুলি তো হচ্ছে সিস্টেমেটিক ওয়েতে আমাদের প্রত্যেকটা বিল্ডিং এর জন্য এই পরিকল্পনাটা কি হবে যখন একটা আর্থকুইক শুরু হবে, প্রত্যেকটা বিল্ডিং এর জন্য, প্রত্যেকটা বাড়ির জন্য, সেটা এই সিদ্ধান্তটা থাকতে হবে, বাড়ির মধ্যে থাকতে হবে, বিল্ডিং এ যারা তার মানে বোঝা গেল আমাদের যে প্রস্তুতি বা মহড়ার কথা বলা হচ্ছে সেখানে পুরোপুরি একটা কোর্স ম্যানুয়াল থাকবে যে আমরা আসলে ভূমিকম্পের সময় এই কাজটা করব, তাহলে আসলে চমৎকারভাবে আমরা হয়তো কিছুটা হলে দুর্যোগের বিপরীতে দাঁড়াতে পারবো। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এই রাতে আমাদেরকে সময় দিলেন, এবং ভূমিকম্প যে আতঙ্ক আসলে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে গেছে সেই বিভ্রান্তিটা আসলে কিছুটা হলো আমরা দূর করতে পারলাম। অনেক ধন্যবাদ, এবং আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল 71 জানালে আরও নতুন নতুন বিষয় নিয়ে কথা হবে, আমাদের সঙ্গে থাকবেন।